দেখতে পাচ্ছেন? জি স্যার, জি জি। আচ্ছা আচ্ছা, এখানে এই আপনার আমি জাস্ট এক্সপ্লেন করি বিষয়টা কি। এখানে দেয়া আছে একদম লেফট সাইডে ড্রাইভার্স। সো ড্রাইভার্স লিডস টু প্র্যাকটিসেস, গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিস। আমরা জানি গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হচ্ছে যখন আমরা সাপ্লাই চেইনের মধ্যে এনভায়রনমেন্টাল কনসার্নটা ইন্টিগ্রেট করি। হ্যাঁ, ইন্টিগ্রেট করি। হ্যাঁ, অর্থাৎ সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিস গুলা যখন আমরা এক্সিকিউট করব, পাশাপাশি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গুলা মাথায় রেখে আমরা কাজগুলা করব, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস পারফর্ম করার জন্য আমাদের কিছু ড্রাইভার দরকার হয়। হ্যাঁ, যেগুলো ড্রাইভস করে। ফর এক্সাম্পল ধরেন গভর্নমেন্ট ইনসেনটিভস। হ্যাঁ, অর্থাৎ অর্গানাইজেশন গুলি এনভায়রনমেন্টাল প্র্যাকটিস করবে কিনা, এটার জন্য গভর্নমেন্টের তরফ থেকে যদি ইনসেনটিভ থাকে, তাহলে তাদের প্র্যাকটিসটা ত্বরান্বিত হবে, রাইট? তার মানে ড্রাইভার্স গুলি কি করে প্র্যাকটিস গুলোকে ত্বরান্বিত করে। ওকে, আচ্ছা, এখন এখানে আবার ব্যারিয়ার্স আছে। ব্যারিয়ার গুলো হচ্ছে প্রতিবন্ধকতা, অর্থাৎ এই প্র্যাকটিসের এবং ড্রাইভার্স এবং এই যে প্র্যাকটিসেস এর মধ্যে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে হচ্ছে ব্যারিয়ার গুলি। ফর এক্সাম্পল হচ্ছে এই ল্যাক অফ ম্যানেজমেন্ট সাপোর্ট, হ্যাঁ, কিংবা টপ ম্যানেজমেন্ট এই ল্যাক অফ সাপোর্ট। হ্যাঁ, তাদের আসলে ওরকম চিন্তা ভাবনা নাই, যার কারণে বাকিরা যারা আছে তারাও প্র্যাকটিস করতে চায় না। এটা এক ধরনের ব্যারিয়ার, জাস্ট একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে যদি এই প্র্যাকটিসেস গুলি পারফর্ম করতে পারে ফার্ম, তাহলে এটা পারফরম্যান্সের দিকে যাবে। এখন এই পারফরম্যান্সটা কি? পারফরম্যান্সটা হচ্ছে অনেকগুলি পারফরম্যান্সের ইন্ডিকেটর। একটা হচ্ছে এই এনভায়রনমেন্টাল এই আপনার পারফরম্যান্স। হ্যাঁ, অর্থাৎ এই এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়ায় তাদের এই আগের চেয়ে এখন পারফরম্যান্স ভালো। তারা আগে পলিউশন অনেক করতো, এখন পলিউশন তারা মিনিমাইজ করে ফেলছে। ঠিক আছে? আরেকটা পারফরম্যান্স আছে অপারেশনাল পারফরম্যান্স। সেটারও কিছু ইমপ্যাক্ট পাওয়া যায় যখন গ্রিন সাপ্লাই চেইন প্র্যাকটিস করা হয়, তখন অপারেশনাল এই পারফরম্যান্স গুলো ভালো হয়। তো এখন এই পারফরম্যান্সও কিন্তু হয়। হ্যাঁ, পারফরম্যান্স দেখতে হলে তো কয়েক বছরের ইকোনমিক পারফরম্যান্সও আছে। হ্যাঁ, তো অনেকগুলি পারফরম্যান্স এখানে জড়িত। আচ্ছা, মোটা দাগে আমরা একটা পারফরম্যান্সের কথা বলছি এখন। মানে ইকোনমিক বলতে দ্য আউটপুট পারফরম্যান্স আর কি, প্রোডাক্ট যেটা তার আসছে সেটা। সো এখন আবার এই প্র্যাকটিস গুলি, অর্থাৎ গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ফার্মগুলি ভালো করে সফলভাবে এক্সিকিউট করার জন্য তাদের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের কিছু পার্টনার আছে। হ্যাঁ, যেমন তাদের সাপ্লায়ার আছে, লজিস্টিক সার্ভিস প্রোভাইডার্স আছে। হ্যাঁ, যেমন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মালগুলি নিয়ে যায়, হ্যাঁ, ওই লজিস্টিক্স দরকার হয়, ট্রান্সপোর্টেশনের দরকার হয়, রাইট? তারপরে যে সাপ্লায়ার আছে আপনার এই যে আপস্ট্রিমে র ম্যাটেরিয়াল যারা দেয়, রাইট? আচ্ছা, আবার ফরওয়ার্ডে যে দেখেন, যেটাকে আমরা বলছি ডাউনস্ট্রিম পার্টনার্স, এটাকে আবার ফরওয়ার্ড সাপ্লাই চেইন বলা হয়। সো এই ফরওয়ার্ড সাপ্লাই চেইনেও আমাদের এই লজিস্টিক্স আছে, আবার কাস্টমার আছে, রাইট? এখন আপনি দেখেন এই যে গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ফার্ম কিন্তু একা করতে পারে না সফলভাবে। ঠিক আছে? ফর এক্সাম্পল এই যে চিপসের প্যাকেট, ওকে, এটা কাস্টমার হাতে চলে গেল, কাস্টমার যদি এটাকে ছুঁড়ে ফেলে দেয় আশেপাশে, তাহলে এটা কিন্তু পরিবেশের ক্ষতি করবে। তো সিমিলারলি আমরা যদি ধরি যে কম্পিউটার পার্টস, আমরা যখন মানে ডেস্কটপ কিনি, এটা এই কম্পিউটার পার্টস গুলি যদি আমরা আবার আশেপাশে ফেলে রাখি, এটা কিন্তু পরিবেশ নোংরা করবে, রাইট? সো এই জন্য ফার্ম কি করে এই রিভার্স লজিস্টিক্স এর সাহায্য নেয়, যে কাস্টমারের কাছ থেকে এন্ড অফ লাইফ আইটেমস গুলা কিভাবে রিকালেক্ট করা যায়। হ্যাঁ, যেটা করে সে পরিবেশের একটা মানে ইয়া করবে, প্রোটেকশন করবে, পাশাপাশি
হ্যাঁ, সেক্ষেত্রে প্লাস্টিকের ইউজটাও তো আমরা সবসময় Exactly. দেখছি, মানে হ্যাঁ। ছিঁড়ে ফেলে দিচ্ছি আমরা, রাইট এটা কালেক্ট করা হচ্ছে কিনা। রাইট। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন যে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় লজিক্যাল মনে হচ্ছে, রাইট, রেশনাল মনে হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা বলছি যে ড্রাইভার লিডস টু প্র্যাকটিস, এটা কিন্তু লজিক্যাল, রাইট? হ্যাঁ, অর্থাৎ আমরা যদি বলি যে হ্যাঁ গভর্নমেন্টের ইনসেনটিভ থাকলে প্র্যাকটিস হবে, টপ ম্যানেজমেন্ট সাপোর্ট থাকলে প্র্যাকটিস হবে, রাইট? অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেসার কিংবা লোকাল কমিউনিটি প্রেসার, হ্যাঁ, বায়ার্স প্রেসার, ঠিক আছে, এগুলা থাকলে প্র্যাকটিস বাড়বে, রাইট? দ্যাটস দ্য ড্রাইভার। সো তার মানে দ্যাট ইজ লজিক্যাল, এই রিলেশনশিপটা লজিক্যাল। হ্যাঁ, তো এই এখন যখন আমরা একটা রিলেশনশিপ লজিক্যাল, মানে এটা লজিক্যাল কিনা, ওকে, এটাকে আমাদের ডাজ ইট মেক সেন্স, এটা আমাদের সেন্সে কাজ করে কিনা এই রিলেশনশিপটা। হ্যাঁ, তো এটা যদি খুবই লজিক্যাল হয় যে কারোর কাছে এটা বিষয়টা বোধগম্য হয় রিলেশনশিপটা, তখন আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? যেমন আমরা বললাম যে ব্যারিয়ার গুলি কিন্তু প্রতিবন্ধকতা। হ্যাঁ, যখন আমরা বললাম ব্যারিয়ার গুলি প্রতিবন্ধকতা, এটা কিন্তু লজিক্যাল একটা বিষয়। হ্যাঁ, যে ব্যারিয়ার গুলো না থাকলে এখানে প্র্যাকটিস গুলো আরো মানে স্ট্রেনথেন করা যেত, আমরা এনহ্যান্স করা যেত। সো ব্যারিয়ারের মানে এক্সিস্টেন্স এটাকে একটা হ্যাম্পার করছে প্র্যাকটিস গুলা। ইটস এ লজিক্যাল এক্সপ্লেনেশন, রাইট? লজিক্যাল এক্সপ্লেনেশন। তার মানে আমরা যদি খেয়াল করি যে হ্যাঁ, যদি ফার্ম ভালো করে প্র্যাকটিস করতে পারে তাহলে তার এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইমপ্রুভ করবে, দ্যাট ইজ অলসো লজিক্যাল। ওকে, সো এখন কথা হচ্ছে আমি যে বললাম যে ড্রাইভার লিডস টু প্র্যাকটিসেস, হ্যাঁ, ব্যারিয়ার হ্যাম্পারস প্র্যাকটিসেস। সো এই কথাগুলি লজিক্যাল, পাশাপাশি আমাকে আবার কিছু রেফারেন্স দিয়ে জাস্টিফিকেশন করলে জিনিসটা আরো সুন্দর হয়। অর্থাৎ ধরেন আমি কিছু এমপিরিক্যাল স্টাডির সহায়তা নিলাম। হ্যাঁ, আমি বললাম যে অতীতে মিস্টার এ এবং বি তারা এই দুইটা দেশে ড্রাইভার নিয়ে কাজ করেছে। হ্যাঁ, এবং তারা দেখেছে হ্যাঁ এই ড্রাইভার গুলি আসলে এই প্র্যাকটিসকে ত্বরান্বিত করে। হ্যাঁ, তারা এই স্টাডিতে এটা কনক্লুড করেছে, ফাইন্ডিংসে এগুলি তারা বলেছে। আচ্ছা, তার মানে আমি এই রিলেশনশিপটাকে জাস্টিফাই করলাম, ড্রাইভার লিডস টু প্র্যাকটিসেস, ঠিক আছে, এটাকে জাস্টিফাই করলাম। এক হচ্ছে রেশনাল এক্সপ্লেনেশন দিলাম শুরুতে, তারপরে বললাম যে এম্পিরিক্যাল এভিডেন্সও আছে, তারা পেয়েছে। হ্যাঁ, এই দুটার মধ্যে একটা পজিটিভ এই রিলেশন আছে। আচ্ছা, যখন আমরা বলছি পজিটিভ রিলেশন, হ্যাঁ, সো রিলেশন কিন্তু আছে যেমন কোরিলেশন, আবার আছে রিগ্রেশন, ঠিক আছে? রিগ্রেশন দিয়েও কিন্তু রিলেশন বোঝায়, আবার কোরিলেশন দিয়েও বোঝায়। কিন্তু যখন আমরা বলি কোরিলেশন, এটা শুধুমাত্র অ্যাসোসিয়েশনকে ইন্ডিকেট করে। হ্যাঁ, দুইটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, আইদার প্র্যাকটিস ড্রাইভারকে ত্বরান্বিত করে অথবা ড্রাইভার প্র্যাকটিসকে ত্বরান্বিত করে, এটা বোথ ওয়েজ, ঠিক আছে? কোরিলেশন, হ্যাঁ, কোরিলেশন শুধুমাত্র অ্যাসোসিয়েশনকে ইন্ডিকেট করে। কিন্তু আমি যদি বলি ড্রাইভার্স হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট, খেয়াল করেন, drivers have a positive impact on green supply chain management practices, এটা কিন্তু আমি ওয়ান ডাইরেকশনাল কথা বললাম। অবশ্যই ওয়ান ডাইরেকশনাল, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এটাকে টু ডাইরেকশনাল বলতে পারি। ফর এক্সাম্পল, যে there is a significant association or relationship between drivers and green supply chain management practices, এটা কিন্তু টু ওয়ে। হ্যাঁ, এখন আপনি খেয়াল করবেন আমরা অনেক সময় কিন্তু এই হাইপোথিসিস লিখতে গিয়েও ভুল করি। হ্যাঁ, এখন আপনি যদি রিগ্রেশন করেন আর আপনি যদি হাইপোথিসিস ডেভেলপ করেন এরকম যে there is a significant relationship between drivers and practices, তাহলে এর হাইপোথিসিসটা হচ্ছে ইনভ্যালিড।
ইনভ্যালিড হাইপোথিসিস। ইনভ্যালিড। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস ব্যাপার তো। রাইট, সিরিয়াস ব্যাপার। তবে আপনি যদি কোরিলেশন করেন তাহলে এই হাইপোথিসিস ঠিক আছে। আচ্ছা, কোরিলেশন মানে আমরা ওইটা কোনটাতে যাই তখন কাইস মানে না না, কোরিলেশন Correlation? আমরা ওই যে পিয়ারসন কোরিলেশনে যাব। হ্যাঁ হ্যাঁ পিয়ারসন Pearson কোরিলেশনে যাব। পিয়ারসন, হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, এখন এই আমরা বলছি এখানে আপনি দেখেন অ্যারো কিন্তু একটা ওয়ান ডাইরেকশনাল অ্যারো দেয়া আছে, রাইট? এই অ্যারোটা একটা ওয়ান ডাইরেকশনাল অ্যারো, তার মানে ড্রাইভার থেকে এসে হিট করেছে প্র্যাকটিসের দিকে। ইট ইন্ডিকেটস ইট হ্যাজ এ কজাল ইনফ্লুয়েন্স, হ্যাঁ, কজাল ইম্প্যাক্ট। তার মানে ড্রাইভারটা কজ করছে, ঘটাচ্ছে প্র্যাকটিসেস গুলাকে। ইফেক্ট হচ্ছে প্র্যাকটিসে। হ্যাঁ, অর্থাৎ এটা ওইটাকে ঘটাচ্ছে এবং প্র্যাকটিসেস গুলা ঘটাচ্ছে পারফরম্যান্সকে। সো দিস ইজ এ ওয়ান ডাইরেকশনাল ইম্প্যাক্ট, আইদার পজিটিভ অথবা নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এখন এটা পজিটিভ কিনা জি অথবা নেগেটিভ কিনা এটা গল্পটা সাজিয়ে আমাদেরকে ফাইনালি হাইপোথিসিসটা ডেভেলপ করতে হয়। যেমন এই আমরা যদি দেখি প্রিভিয়াস স্টাডি গুলাতে ড্রাইভার এবং প্র্যাকটিসের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, এবং লজিকও বলে, আমাদের রেশনালিটিও বলে হ্যাঁ এটা পজিটিভে থাকবে। তো সুতরাং আমরা হাইপোথিসিস ডেভেলপ করব পজিটিভ। ওকে, আচ্ছা, এখন হাইপোথিসিস এবং প্রপোজিশনের মধ্যে কিন্তু আবার একটু সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাঁ, কেউ কেউ প্রপোজিশন লেখে, ঠিক আছে, কেউ কেউ হাইপোথিসিস লেখে। তো সাধারণত কনসেপচুয়াল মডেলের ক্ষেত্রে প্রপোজিশন লেখাটা বেটার, আর হাইপোথিসিস তখন লিখবো আমরা যখন আমরা মডেলটাকে টেস্ট করব। অর্থাৎ আমি ডাটা কালেকশন করে আমি মডেলটাকে টেস্ট করলাম, সেই ক্ষেত্রে আমরা হাইপোথিসিস মানে আমি যখন পেপারটা লিখছি মূল থিসিসটা যখন করছি তখন আমি হাইপোথিসিস লিখবো, আর এখন যখন কনসেপ্ট পেপার করছি তখন আমি এটাকে প্রপোজিশন বলছি বলবো। রাইট রাইট, হ্যাঁ, দিস ইজ আইডিয়াল কেস। কিন্তু আপনি অনেক পেপারে দেখবেন অনেক ভুল আছে। হ্যাঁ, যেমন তারা হাইপোথিসিস লিখছে কিন্তু আসলে মডেলটাকে শেষ করে দিয়েছে কনসেপচুয়াল মডেলেই, পরবর্তীতে আর আগায় নেই। তো এখন মানে আমি আইডিয়াল প্রসেসটার কথা বললাম। হ্যাঁ, এটা এভাবে হওয়াটাই উচিত। আচ্ছা, সো এখন তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা করলাম। আমরা দেখলাম যে আসলে অ্যাসোসিয়েশন এবং কজাল ইম্প্যাক্ট দুইটা দুই ধরনের। এই যদি আমরা অ্যাসোসিয়েশনের কথা বলি তখন কোরিলেশন, আর যদি আমরা বলি কজাল ইম্প্যাক্ট আইদার পজিটিভ অথবা নেগেটিভ, সেই ক্ষেত্রে আমাদের মেথড হবে রিগ্রেশন। ওকে, আচ্ছা, আমাদের মূল ফোকাস হচ্ছে কনসেপচুয়াল মডেল। ওকে, আমরা এখানে একটা সিম্পল কনসেপচুয়াল মডেল দেখলাম। আচ্ছা, আমরা আরো কয়েকটা মডেলে যাই। হ্যাঁ, আস্তে আস্তে ইনশাআল্লাহ জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এইটা মডেলিং ইন্টেনশন টু ইউজ ERP systems among higher education institution in Egypt, Utah perspectives. হ্যাঁ, তো এই স্টাডিতে তারা যেটা করেছে, এই এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম ERP, অর্থাৎ একটা সিস্টেম তারা এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য প্রপোজ করবে। তবে সব ইনস্টিটিউশন না, এটা হচ্ছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, এবং এটা হচ্ছে ইজিপ্ট, মিশরে। ঠিক আছে, তো এখানে আমিও আছি একজন অথর। হ্যাঁ, এই স্টাডিটা মূলত তার পিএইচডির, এই যে মোহাম্মদ সুলেমানের পিএইচডির অংশ। ঠিক আছে, তো সে এই মডেল ইউজ করেছে ইউটাউট। বাই দ্য ওয়ে, এই ইউটাউট হচ্ছে এই টেকনোলজি অ্যাকসেপ্টেন্সের একটা মডেল। অর্থাৎ আমরা যদি ইউজারদের এই ইন্টেনশন স্টাডি করতে চাই, কিংবা হচ্ছে তাদের পার্সপেক্টিভস স্টাডি করতে চাই, পারসেপশন স্টাডি করতে চাই, যে একটা পার্টিকুলার টেকনোলজি তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না, ঠিক আছে, এই ইন্টেনশন আছে কিনা। সো এইটার জন্য অনেকগুলি মডেল আছে, তার মধ্যে ইউটাউট একটা
জনপ্রিয় মডেল, ঠিক আছে? ট্যাম তো ট্যাম টিএম আর ট্যাম আগে ছিল, এটা হচ্ছে ট্যাম থেকেই এটার মানে ডেভেলপমেন্ট। সো ট্যামটাকে ধরা হয় পুরাতন আর এটাকে ধরা হয় লেটেস্ট। হ্যাঁ, ইউটাউট। আচ্ছা, এখন আমরা যাই সে কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে। ওকে, আমরা যদি দেখি এই হচ্ছে তার মডেলটা, প্রপোজড রিসার্চ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সো এখানে আমরা আগে বলছি যে মানুষ কিন্তু অনেক ভুল করতে পারে, কিন্তু ভুল করে করে শিখে। হ্যাঁ, তো এটা রিসার্চ ফ্রেমওয়ার্ক নামকরণ করাটা উচিত হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এটার কারণ হচ্ছে যখন আমরা রিসার্চ কথাটা লিখবো, তার মানে হচ্ছে এই পেপারের মধ্যেই আমি এটা নিয়ে রিসার্চ করছি। হ্যাঁ, অর্থাৎ এটা ডেটা কালেকশন করেছি এবং ডেটা টেস্ট করেছি, ঠিক আছে? তো বেটার, এজন্য বেটার যখন আমি একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করব তখন এটাকে নাম দেব কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তাহলে এটা হবে proposed conceptual framework. Okay, so intention to use ERP. Okay, তার মানে তারা ইউজারদেরকে স্টাডি করেছে তারা আসলে ERP ইউজ করতে চায় কিনা। ইন্টেনশন টু ইউজ ERP। আচ্ছা, ইন্টেনশন পরবর্তীতে সিম্বলিক অ্যাডপশন ধরে নিছে, এটা কিন্তু টেস্ট করছে না। হ্যাঁ, কিংবা এটা টেস্ট করা যায় না সাধারণত, ডিফিকাল্ট। ইন্টেনশন পর্যন্তই সাধারণত সবাই এটাকে টেস্ট করে। এটার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা আরেকদিন বলবো না এটা মানে কেন দুটা একসাথে হয় না। তবে আমরা এই পেছনের দিকে আসি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা দেখি। এখানে অনেকগুলি ভেরিয়েবল অবতারণা করা হয়েছে। একটা হচ্ছে এই SE মানে হচ্ছে সেলফ এফিকেসি। হ্যাঁ, সেলফ এফিকেসি। তারপর হচ্ছে পার্সোনাল ইনোভেটিভনেস, তারপর আছে পারফরম্যান্স এক্সপেক্টেন্সি, এফোর্ট এক্সপেক্টেন্সি, সোশ্যাল ইনফ্লুয়েন্স, রেডিনেস ফর চেঞ্জ, ফ্যাসিলিটেটিং কন্ডিশন, আরো ট্রেনিং আছে। ওকে, ফ্যাসিলিটেটিং কন্ডিশন, তারপর আছে ট্রেনিং। ওকে, এখন ইউটাউট মডেলের যে মূল ইয়াটা ছিল এই ভেরিয়েবল গুলা, ওখানে কিন্তু এতগুলা ছিল না। হ্যাঁ, ওখানে সেলফ এফিকেসি ছিল না, পার্সোনাল ইনোভেটিভনেস ছিল না, ঠিক আছে? তারপরে এই আপনার ট্রেনিং ছিল না, বাকিগুলা মোটামুটি ছিল। ওকে, সো এখন অর্থাৎ সে নতুন কিছু ভেরিয়েবল অ্যাড করেছে, ঠিক আছে? ধরেন এই যে উপরের দুইটা আর নিচের ট্রেনিং, এগুলা হচ্ছে তার সংযোজন। ওকে, এটা হচ্ছে তার সংযোজন। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে সেই ক্ষেত্রে কি রেফারেন্স লাগবে, কিভাবে এটাকে হ্যাঁ সেটাতে আমি আসছি। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্রধানত যে আইডিয়াটা সেটা আসতেছে কিন্তু এক্সিস্টিং একটা থিওরি থেকে। হ্যাঁ, এক্সিস্টিং কোন না কোন থিওরি থেকে আসতেছে। আচ্ছা, তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যায় যদি আপনি একটা থিওরিকে কেন্দ্র করে একটা কনসেপচুয়াল মডেল ডেভেলপ করেন, আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেটা ফর এক্সাম্পল এই যে ইন্টেনশন টু ইউজ ইআরপি, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কিন্তু ইতিমধ্যে ইউটাউট মডেলের মধ্যে ছিল, ঠিক আছে? ওখানে ইআরপি শব্দটা ছিল না, ওখানে ছিল ইন্টেনশন টু ইউজ টেকনোলজি। ওকে, হ্যালো, আচ্ছা আচ্ছা, তো ওখানে ছিল আমাকে বোঝা যাচ্ছে তো না? কথা শোনা যাচ্ছে? তাহলে মূল থিওরিতে ছিল এই টেকনোলজি। এখন ওই জায়গায় সে কনটেক্সট
চেঞ্জ করেছে ওটা বলছে ইআরপি। তার মানে এটাও এক ধরনের টেকনোলজি, সে স্পেসিফিক্যালি ইআরপি নিয়ে কাজ করতে চায়। তো সুতরাং সামান্য একটু ঘষা মাজা করেই আমি সুন্দর একটা আউটকাম ভেরিয়েবলে কনভার্ট করে ফেললাম সেটাকে। এখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা এটা নিয়েছি ইউটাউট মডেল থেকে। ওকে, আচ্ছা এখন ধরেন এই মাঝখানের ভেরিয়েবল গুলো, আমি কথার কথা ধরেন এই কয়েকটা ভেরিয়েবল, এগুলা সে সরাসরি বলবে যে আমরা এই ইউটাউট মডেল থেকে এগুলা নিয়েছি। ওকে, এখন সবকিছু যদি হুবহু ইউটাউট থেকে নেয় তখন কিন্তু তার নিজস্ব কন্ট্রিবিউশন বলে আর কিছু থাকে না। এই একটা চ্যালেঞ্জ, নতুন নতুন কনসেপ্টের কিছু নাই। রাইট রাইট। তখন এক্সামিনাররা বলবে আমি তো ইউটাউট নিয়ে কাজ করতে পারি, তো তোমার এই থিসিস আমার কি কাজে লাগবে, ইউটাউট তো আমার কাছে আছে। ওকে, তার মানে তখন তার এই পিএইচডি করা আর হবে না, তখন সে আটকে যাবে সেখানে। তো এই জন্য তাকে নতুন কিছু করে দেখাতে হবে। এখন নতুন কিছু করতে গিয়ে সে ওই যে আপনার এই যে এখানে দুই একটা ভেরিয়েবল নিয়ে আসছে, এই যেটা হচ্ছে নতুন। আচ্ছা এখন এই যে বললো যে সেলফ এফিকেসি, এটা ইন্টেনশনকে প্রভাবিত করে, এবং এটা কিন্তু দেখেন এটা কিন্তু এই যে পজিটিভ কিংবা নেগেটিভ একটা ইমপ্যাক্ট দেখাচ্ছে, রাইট, ওয়ান ডাইরেকশনাল। অর্থাৎ সেলফ এফিকেসি সম্ভবত পজিটিভ, আমরা দেখে নেই। ওই যে perceived self efficacy significantly affect individual behavior of using system. Again এখানেও কিন্তু তার হাইপোথিসিস একটু ভুল আছে, ঠিক আছে। আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, এই সিগনিফিকেন্টলি এফেক্ট বলছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা কিন্তু বলে নাই, বোঝা যাচ্ছে? পজিটিভ। হ্যাঁ, এটা পজিটিভ অথবা নেগেটিভ এফেক্ট করা কিন্তু সাধারণত নেগেটিভ বোঝায়, এফেক্ট শব্দটা। না, এখানে কিন্তু বলতে হবে যে এটা পজিটিভ অথবা নেগেটিভ। পজিটিভ বলতে চেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ অথবা নেগেটিভ বলতে হবে। তাহলে যে আমরা যে বলি যে ভালো গুণগত মানে ওই যে হাইপোথিসিসের যে গুণগত মান আছে, ভালো হাইপোথিসিসের কিছু গুণাবলী, তখন অর্থাৎ আপনি ডাইরেকশন দেখে বুঝতে পারবেন যে আসলে এটা কি পজিটিভ না নেগেটিভ। ওকে, তো এখন এটা যদি পজিটিভ হয় তখন প্রথমে চিন্তা করতে হবে আসলে এই রিলেশনশিপটা কি লজিক্যাল কিনা, রেশনাল কিনা, আমাদের এই হিউম্যান মাইন্ডের কমন সেন্সে কি বলে। ওকে, আচ্ছা কমন সেন্সে যদি মনে হয় ডাজ ইট মেক সেন্স, ওকে ফাইন, তাহলে আপনি এক ধাপ পেরিয়ে গেলেন। নেক্সট কাজ হবে যে অতীতে এই রিলেশনশিপটা কারা কারা স্টাডি করেছে। ওকে, অর্থাৎ এরকম কোন মডেল কি আছে কিনা যারা ইন্টেনশনকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দেখিয়েছে এবং এই সেলফ এফিকেসিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে তারা দেখিয়েছে। ওকে, আচ্ছা এইটা এই রিলেশনশিপটা যেহেতু ইউটাউটে নাই, তখন তাকে এই রিলেশনশিপটা আবার জাস্টিফাই করতে হবে নতুন করে। হ্যাঁ, সে তো এই মাঝখানের গুলা ইউটাউট থেকে জাস্টিফাই করে ফেললো, যে বললো যে এই ভেরিয়েবল গুলা ইতিমধ্যে ইউটাউটে ইউজ করা হয়েছে, সুতরাং এগুলা জাস্টিফিকেশনের কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে সেলফ এফিকেসি এবং এই ধরেন ট্রেনিং এবং ওই যে পার্সোনাল ইনোভেটিভনেস, এই যে কয়েকটা ভেরিয়েবল, এগুলা তো নাই, তাহলে তুমি কোত্থেকে আনলা? ঠিক আছে, তাকে প্রশ্ন করবে এই এবং এগুলা কি লজিক্যাল কিনা, রেশনাল কিনা, প্রিভিয়াস কোনো এই রিসার্চার এগুলা কি ইউজ করেছে কিনা। তখন আমাকে খুঁজতে হবে প্রিভিয়াস কোন থিওরি আছে কিনা। যেমন এখানে একটা ইউটাউট মডেল তো আমরা পেলাম, তখন আমরা প্রিভিয়াস যদি মডেল পেয়ে যাই কিংবা কোনো থিওরি পেয়ে যাই, হ্যাঁ, তখন আমরা শুরুতে থিওরি দিয়ে এগুলাকে জাস্টিফাই করব। আমরা যদি দেখি অন্য একটা থিওরিতে এগুলাকে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্টেনশন টু ইউজ টেকনোলজি এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ইউজ করেছে, তখন আমরা সেই থিওরি এটাকে আমরা এখানে
রেফারেন্স হিসেবে নিয়ে আসবো এবং এগুলাকে আমরা বলবো যে হ্যাঁ ওই থিওরিতে এটা করেছে। তো এখন তাহলে আপনি খেয়াল করেন আমরা অনেক সময় বলি যে হোয়াট ইজ মাই আন্ডারপিনিং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। ওকে, এটা একটা কমন কথা যে বিশেষ করে যারা পিএইচডি করে তাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এক্সপ্লেইন করার জন্য এই ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য আন্ডারপিনিং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস। সো অথবা হোয়াট আর দ্য underpinning theories you have used to explain your framework. Okay? So তখন আমরা বলবো যে আমাদের ইউট আউট আছে 1 নাম্বার থিওরি, 2 নাম্বার হচ্ছে আমি জানি না এখানে সে কোন থিওরি নিয়ে আসছে আমার খেয়াল নাই, অনেক আগের পেপার সেটা। আচ্ছা, অর্থাৎ এই আরেকটা থিওরি ধরেন ফর এক্সাম্পল ধরেন ট্যাম, হ্যাঁ, টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল, কথার কথা, হ্যাঁ, তাহলে ট্যামও নিয়ে আসলো আবার এই ইউট আউট নিয়ে আসলো, দুইটা থিওরি নিয়ে আসলো, দুইটা থিওরি এনে আমরা এটাকে এক্সপ্লেন করলাম। আচ্ছা, এখন যদি আমরা এমন পাই যে আসলে থিওরি পাই নাই, ওকে, আমরা শুধু একটা থিওরি পেয়েছি এই যেটা দিয়ে আমরা এক্সপ্লেন করলাম এগুলি, আর ওই বাকি 3টার জন্য আমরা থিওরি পাই নাই, তখন ওই 3টাকে আমরা প্রিভিয়াস কোন স্টাডি আছে কিনা যারা এমপিরিক্যালি এগুলাকে টেস্ট করেছে, হ্যাঁ, তখন ওই পেপার গুলিকে আমরা সাইট করব। আমরা বলবো যে হ্যাঁ, যে প্রিভিয়াস এই অমুক অমুক স্টাডিজ তারা এই রিলেশনশিপটাকে স্টাডি করেছে এবং তারা পজিটিভ পেয়েছে, সুতরাং আমরাও প্রপোজ করলাম যে দেয়ার ইজ এ পজিটিভ ইম্প্যাক্ট অফ সেলফ এফিকাসি অন ইন্টেনশন টু ইউজ ইআরপি। সো এভাবে এই জিনিসটা এক্সপ্লেইন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এজ এবং জেন্ডার এই দুইটা আবার দেখাচ্ছে যে এগুলা আপনার ইন্টারফেয়ার করছে, হ্যাঁ, এজ এবং জেন্ডার এগুলাকে আমরা বলছি যে এই মডারেটর ভেরিয়েবল, এগুলা মডারেট করছে এই রিলেশনশিপ গুলাকে। ওকে, সো মডারেটর ভেরিয়েবলটা তো আগে ডিক্লেয়ার করাই থাকে, হ্যাঁ, এগুলো আমরা মডেলের মধ্যে এর জন্য দিয়ে দিই যে ইন্টারভেনিং ভেরিয়েবল, অর্থাৎ বয়স এটা একটা প্রভাব বিস্তার করে। এমন হতে পারে ইয়াংদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ দেখা যায়, আবার যারা বেশি বয়স্ক তাদের মধ্যে অন্য ধরনের রিলেশনশিপ দেখা যায়। মেইলের ক্ষেত্রে এখন যে জিনিসটা যে আমরা যে আন্ডারপিনিং যে থিওরির উপরে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা নিলাম এবং আমরা যে অ্যাসোসিয়েশন অথবা যদি মনে করি যে আমি ইম্প্যাক্টটা দেখাতে চাই কজাল ইম্প্যাক্ট, তাহলে আমি রিগ্রেশনের অ্যানালিসিসে পরে যাব, সেটা তো আর আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অংশ না রিগ্রেশনটা দেখানো, কিংবা ওখানে কোনো মানে ওই যে স্যাম্পলিং এটা সেটা মেথডোলজি ওগুলো তো এক্সপ্লেইন করছি না এখানে। আমরা যখন এই ফেজে থাকছি তখন আমার স্ট্রাকচারটা একটু যে আমার আর্টিকেলের স্ট্রাকচারটা কি হবে, এর ভেতরে কি ইন্ট্রোডাকশন, তারপরে ইয়েটা রিসার্চ ইয়েটা মানে লিটারেচার রিভিউ এগুলো আসবে কিনা? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই প্রশ্নটার লিটারেচার রিভিউটা আসে কিনা, তাহলে আমরা যদি দেখি এই পেপারটা কিভাবে ডিজাইন করেছে। হ্যাঁ, সো আমরা এই পেপারটার কথা বলবো, পাশাপাশি আইডিয়ালি কেমন হওয়া উচিত সেটা আমি বলে দেবো, ঠিক আছে? জি জি। সো এটা কিন্তু পিওরলি একটা কনসেপচুয়াল মানে পেপার, ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রোডাকশন আসছে, রাইট? ইন্ট্রোডাকশন আসছে, তারপরে এখানে তারা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আপনি ব্যাকগ্রাউন্ড না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা ইন্ট্রোডাকশনের মধ্যে ইন্ট্রোডাকশনের শেষে কি রিসার্চ কোশ্চেন কিংবা আমার প্রপোজিশন এটাও থাকবে লাস্ট প্যারাতে, যে রিসার্চ কোশ্চেন এটা প্রপোজিশন গুলা এগুলা? ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার অবজেক্টিভটা কি সেটা থাকবে। হ্যাঁ, অবজেক্টিভ অবশ্যই ক্লিয়ারলি মানে স্পেসিফাই করতে হবে যে আপনি একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করতে যাচ্ছেন, এই স্টেটমেন্টটা থাকতে হবে, কারণ আপনার পেপারের মূল উদ্দেশ্য হচ্ছে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করা, রাইট? আপনি কিন্তু এই আপনার থিসিসের যে অবজেক্টিভ সেখানে আপনি কি অনেক কিছু টেস্ট করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে বলার কথা।
এখানে বলার দরকার নেই। আহ, এখানের অবজেক্টিভ আমার ডিফারেন্ট। জি। এই পেপারের অবজেক্টিভটা কি সেটা হচ্ছে আপনাকে বলতে হবে। তার মানে এই পেপারের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করাটাই হচ্ছে অবজেক্টিভ। সুতরাং আপনি হুম, হুম। স্পেসিফিক্যালি বলবেন যে আমি একটা কনসেপচুয়াল মডেল কিংবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করতে যাচ্ছি এই কনটেক্সটে। আচ্ছা, জি। তাহলে এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। আর রিসার্চ কোয়েশ্চেন, আপনি দুই একটা রিসার্চ কোয়েশ্চেন করতে পারেন, হ্যাঁ, যদি মনে হয় রিসার্চ অবজেক্টিভের সাথে খুবই রিলেভেন্ট, তাহলে রিসার্চ কোয়েশ্চেন হুম, করা হুম, যেতে হুম। পারে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আপনি এই আলাদা করে দেওয়ার দরকার নেই, Proposition? আপনি এটা ইন্ট্রোডাকশনের মধ্যে নিয়ে যাবেন। আর 2 নম্বরে হুম, হুম, হুম। আপনার থাকবে লিটারেচার রিভিউ, ঠিক আছে? এখানে তো 3 নাম্বার চলে আসছে। আচ্ছা, সিগনিফিকেন্সটা ইন্ট্রোডাকশনের ভিতরে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডিটা থাকবে, যে এটার প্রয়োজনটা কিংবা আচ্ছা, জাস্টিফিকেশন। সেইটা অবশ্য আপনার এই আরেকটা ভিন্ন আলোচনা এই জন্য বললাম যে একটা আইডিয়াল পেপার কিভাবে লিখতে হয়, ঠিক আছে, কিংবা হচ্ছে একটা জি। ভালো পেপার মানে পেপারের কি কি গুণাবলী থাকা দরকার, ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকবে, জি, লিটারেচারের জি। মধ্যে কি কি থাকবে, সেটা অবশ্য আরেকটা আলোচনা, সেটার জন্য আমাদেরকে বেশ সময় দিতে হবে, ঠিক আছে? তা আমি এখন হুম, হুম। ওইটাকে একটু সাইডে রাখতে যাচ্ছি, কারণ আমাদের মূল ফোকাস হচ্ছে আজকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সো এই জন্য জি জি জি। আচ্ছা, তাহলে এই আপনার প্রশ্নটা ছিল যে একটা কনসেপচুয়াল এই ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করার জন্য মানে এটা পেপারের স্ট্যান্ডার্ডটা কেমন হবে, হ্যাঁ, ফরম্যাটটা কেমন হুম, হবে। হুম। আচ্ছা, তাহলে 2 নম্বরে আপনি লিটারেচার রিভিউ পেপার নিয়ে আসলেন। ওকে, আর লিটারেচার রিভিউর মধ্যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা। লিটারেচার রিভিউ যদি আপনি হেডিং দেন, তাহলে এটার ভিতরে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে 2.1 ফর এক্সাম্পল, ঠিক আছে? লিটারেচার আচ্ছা। রিভিউ যদি হয় 2, তাহলে 2.1 হবে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, জি। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি আপনার আন্ডারপিনিং থিওরিজ গুলো কি ছিল সেটা আপনি বর্ণনা করবেন, অর্থাৎ এখানে ইউটাউট আছে, তার ইউটাউট নিয়ে বর্ণনা করেছে, হ্যাঁ, এবং টেম হুম, নিয়ে হুম, কিছুটা আলোচনা করেছে, টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল। ওকে, এবং আর কি কি জিনিস যেটা আমি বললাম যে বাকি যে ভেরিয়েবল গুলা ওটা অন্য থিওরি দিয়ে যদি কভার করে সেই থিওরিটা আপনি এখানে বলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, পরে যেটা করতে হবে এই যে হুম, হুম। প্রত্যেকটা ভেরিয়েবল অপারেশনালাইজ করতে হবে, এটাকে বলে অপারেশনালাইজ, ঠিক আছে? অর্থাৎ এই ভেরিয়েবল গুলা কনসেপ্টটা কি, সেলফ এফিকেসি বলতে কি বোঝায়, এবং আমার এই স্টাডির কনটেক্সটে সেলফ এফিকেসিটা কেমন রিলেভেন্ট, আমি কেন এটাকে নিয়ে আসলাম, এটা কতটুকু কাজ করবে এখানে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আলোচনাগুলা এই লিটারেচার রিভিউর মধ্যে করতে হবে, ঠিক আছে? তাহলে কি এখন ওটার হেডিংটা কি হবে? আমরা 2.1 এর যেমন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা করলাম, হ্যাঁ, তারপরে হেডিংটা হবে যে 2.2। 2.2 হ্যাঁ, অপারেশনাল ডেফিনিশন নাকি অপারেশনালাইজেশন? না না, এটা সরাসরি আপনি ভেরিয়েবলের নাম দিবেন। ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে আগের প্যারাগ্রাফে যেখানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কথাটা শেষ হয়েছে, জি। হ্যাঁ, ওখানে লাস্টের প্যারায় লাস্টের সেন্টেন্সে আপনি একটা কথা বলবেন যে নেক্সট সেকশন গুলাতে আমরা ভেরিয়েবল গুলা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, কিংবা আচ্ছা, আচ্ছা, কিভাবে আচ্ছা। আমরা অপারেশনালাইজ করলাম ভেরিয়েবল গুলাকে, এটা ডিসকাশন প্রেজেন্ট করা হয়েছে নেক্সট। হুম, হুম। তো একটা লিংক দিতে হবে আর কি, হ্যাঁ, তাহলে জি, জি, জি। ফ্লোটা কাজ করবে ভালো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি এই এটা এক নম্বর হচ্ছে কনসেপ্ট। আর প্রিভিয়াস স্টাডিতে কারা কারা ইন্টেনশন এবং মানে সেলফ এফিকেসি নিয়ে কাজ করেছে এটারও কিছু বর্ণনা দিলেন। সুতরাং আপনার কনটেক্সটে এটা যে গুরুত্বপূর্ণ এটাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে? সেলফ এফিকেসি যে আপনার এই কনটেক্সটে একটা গুরুত্বপূর্ণ ভেরিয়েবল, এটাকে আপনি এখানে তুলে ধরতে হবে। সিমিলারলি এখানে প্রত্যেকটা ভেরিয়েবলকে আপনি এইভাবে হাইলাইট করবেন, ঠিক আছে?
প্রত্যেকটা ভেরিয়েবল। আচ্ছা, ফাইনালি আপনি কিন্তু এই যে এই পেপারটা থেকে ওরা ভেরিয়েবলটা এইভাবে হেডিং দিয়েছে? এগুলাকে তারা আবার সাব হেডিং করেছে আর কি। ওই যে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর গুলাকে তারা আলাদা। হ্যালো, হ্যাঁ জাবর ভাই, আমার মনে হয় আমার নেটে একটু প্রবলেম ছিল হঠাৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ আমি হঠাৎ। বলছি কি যে 2.2 তে কি আমরা ভেরিয়েবলস এই নাম দিয়ে প্রত্যেকটার কনসেপ্ট এবং সেটার ইম্পর্টেন্স, তাই না, এবং ওইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রেফারেন্স আকারে কোথায় পেয়েছি সেই সব বিষয়গুলা আমরা আলোচনা করব, তাই না? প্রত্যেকটা ভেরিয়েবল কিংবা কি বল, ওইগুলা তো ফ্যাক্টর নাকি ভেরিয়েবল সবগুলাই? এগুলি আপনি যেভাবে করেন, ফ্যাক্টর বললে ফ্যাক্টর হবে, ভেরিয়েবল বললে ভেরিয়েবল হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা জি। আচ্ছা, তারপর তার মানে খুব স্পেসিফিক হতে হচ্ছে। হ্যাঁ, এবং স্যার লিটারেচার রিভিউ আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দুইটা ভিন্ন চ্যাপ্টার না? কোনটা কোনটা? হ্যাঁ, কি লিটারেচার রিভিউ আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দুইটা ভিন্ন চ্যাপ্টার না? লিটারেচার রিভিউ আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দুইটা আলাদা চ্যাপ্টার না? আলাদা চ্যাপ্টার কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু এটা তো থিসিসের ক্ষেত্রে, থিসিসের ক্ষেত্রে এক্স্যাক্টলি, হ্যাঁ সেটা থিসিসের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা আর আলোচনা এখন তো আমরা টোটাল পেপারটাই আমরা একটা একটা আর্টিকেল নিয়ে কাজ করছি, যে আর্টিকেলটা হলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সেটাই আর্টিকেলটা হলো আমরা এখন একটা আর্টিকেল কিভাবে ডেভেলপ করব, একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? সেই চিন্তাটা হচ্ছে এখন আমাদের। আচ্ছা, তাহলে ওরা তাদের ক্যাটাগরি অনুযায়ী তারা ফ্যাক্টর গুলাকে হাইলাইট করেছে। হ্যাঁ, আমাদের যদি এরকম ক্যাটাগরি থাকে আমরা করব, অসুবিধা নাই, এটা প্রেজেন্টেশনে সুন্দর হবে আরো। যেমন ওই যে ফ্যাক্টর গুলাকে তারা আলাদা করেছে, টেকনোলজিক্যাল ফ্যাক্টর, অর্গানাইজেশনাল ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি। ওকে, আর এটা হচ্ছে তাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ইন্টেনশন টু ইউজ দ্য ইআরপি সিস্টেম। তারপরে যেটা করেছে এই যে আউটকাম সিম্বলিক অ্যাডপশন, ঠিক আছে? অর্থাৎ ইন্টেনশনের পরে কি হবে, তারা এজিউম করে নিচ্ছে যে তারা অ্যাডপ্ট করবে, নাও করতে পারে, বাস্তবতা ভিন্ন হতে পারে। আচ্ছা, সো মডারেটিং ইফেক্ট। ওকে, মডারেটিং ইফেক্ট এইজ কেন মডারেটিং ইফেক্ট, এটার একটা গল্প বলতে হবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মডারেটিং ইফেক্ট, আর কি আছে? জেন্ডার আছে না? এই যে জেন্ডার ছিল, হ্যাঁ জেন্ডার, রাইট, জেন্ডার। সো এখানে আচ্ছা, এডুকেশন তো হতে পারে স্যার, এডুকেশন তো হতে পারে মডারেটর ইফেক্ট। যদি আপনি জাস্টিফাই করতে পারেন, ঠিক আছে? এগুলা মূলত জাস্টিফাই করার বিষয়। হ্যাঁ, এই গবেষণায় সঠিক বেঠিক বলে কিছু নাই। এই আপনি বেঠিকটাকেও জাস্টিফাই করলে এটাও মানুষ পছন্দ করবে, ঠিক আছে? তার মানে আপনি একটা জিনিসকে জাস্টিফাই করতে পারছেন কিনা সেটাই বুঝে ওরা। ওকে, এখন এই আমরা দেখলাম যে এখানে দুইটা মডারেটর ইউজ করেছে, যেটা বললেন যে তিনটাও থাকতে পারে, মডারেটর দুই এর বেশিও থাকতে পারে। হ্যাঁ, তবে তারা এখানে দুটাকে ইউজ করেছে। আপনি লিমিটেশনে বলতে পারেন যে আরো মডারেটর ছিল, আমরা এগুলাকে কনসিডার করিনি। ওকে, দেন আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা লিটারেচার রিভিউ হেডিংটা দিলাম, ওকে, এই জায়গায় আমরা অনেক সময় ভুল করে আমাদের মতামত মানে লেখা শুরু করি। হ্যাঁ, এইটা কিন্তু মারাত্মক ভুল, কারণ আমি বলছি লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউ মানে এই আমার যাবতীয় ডিসকাশন এটা লিটারেচার থেকে আসতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস লিটারেচারে যা আছে। রাইট রাইট। কিন্তু আমরা হেডিং দিলাম লিটারেচার রিভিউ আর গল্প আমার, তাইলে কিন্তু লিটারেচার, না, এইগুলা কঠিন আসলে ব্যাপার, জিনিসটা এলোমেলো হয়ে যায় অনেক ক্ষেত্রে। জিনিসটা সাধারণত যারা নতুন তারা এই ঝামেলাটা করে বেশি। এই জন্য আমি জিনিসটা স্মরণ করাই দিলাম, এই ভুলটা আমাদের। এই যে 4 নম্বরে এসে তো আপনার মেথোডোলজি আছে। আচ্ছা, এখন আপনি মেথোডোলজি দিতে হবে তা কিন্তু না, ঠিক আছে? এটার পরেই
অর্থাৎ এই মডারেটর মিডিয়েটর আলোচনা আচ্ছা, করে মডারেটিং ইফেক্ট আমার যদি না থাকে, আমার যদি কোনো ভেরিয়েবল থাকে, আমি তো আর ওইটা নিয়ে আলোচনা করব না। না না, আপনি এখানে মেডিয়েশন নাকি এটা দেখাতে পারেন। রাখতেই হয়? আপনার যদি মেডিয়েশন থাকে আপনি মেডিয়েশন দেখাইলেন, কিংবা আপনার মডারেশন মেডিয়েশন দুইটাই আছে, আপনি দুইটাই দেখাইলেন, দুইটাই আলোচনা করলেন, ঠিক আছে। আবার কোনোটাই আচ্ছা নাই, আচ্ছা আচ্ছা। তাও কোনো সমস্যা নাই, আপনি শুধু অপারেশনালাইজেশন অফ দ্য ভেরিয়েবলস ওখানে আপনি শেষ করে দিলেন আপনার কাহিনী, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা, না অপারেশনালাইজেশন ভাই আরেকটু এইটা তো লিটারেচার রিভিউ চলছে, তাহলে জি, অপারেশনালাইজেশনটা কখন করব আমি? এই লিটারেচার রিভিউর মধ্যে যে আলোচনাগুলি হয়েছে এগুলি অপারেশনালাইজেশন। ও, তাহলে ভেরিয়েবল আলোচনার সাথেই ওইটা হয়ে যাচ্ছে। রাইট রাইট রাইট। অর্থাৎ যখন আমরা কনসেপ্টটা আলোচনা করছি এটা কি জিনিস, তারপরে আমরা বললাম যে এটা আমার হ্যাঁ কনটেক্সট। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এন্ডে ওইটাকে রেফারেন্স দিয়ে আমার প্রয়োজন মতো আমি রেফারেন্স গুলা অ্যাড করে করে আমি আমার মতো করে জিনিসগুলা সাজাবো, হ্যাঁ, অর্থাৎ লিটারেচার রিভিউর মধ্যে মানে আমার প্রয়োজন উপযোগী করব প্রত্যেকটা ভেরিয়েবলকে। রাইট। অর্থাৎ এই মানে আমি কেন এই ভেরিয়েবলটাকে নিলাম, এটা আমার কি কাজ উদ্ধার করবে, তো এটাকে জিনিসটাকে ডিসকাস করা ভালো করে। অর্থাৎ আপনি যত এটাকে মানে ক্লিয়ার করতে পারবেন অতই মানে এটা গ্রহণযোগ্যতা বাড়বে। আচ্ছা, যেটা বলছিলাম যে 4 নাম্বার কি দরকার আছে কিনা, হ্যাঁ, এই মেথোডোলজি 4 নাম্বার কোনটা? ওই যে মেথড, যে এই সেকশনটা প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, এই সেকশনটা মেথোডোলজি প্রয়োজন নাই, এই সেকশনটা প্রয়োজন নাই, আর দিলেও কেউ মাইন্ড করবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে যে জিনিসটা দরকার বেশি সেটা হচ্ছে এই আপনার এই ডিসকাশন কনক্লুশন, এইটা না দিয়ে এই ডিসকাশন সাধারণত এটা মোর রিলেটেড টু এম্পিরিক্যাল স্টাডিজ, বুঝছেন। যদি আপনি টেস্ট করেন, হ্যাঁ কি ভাই? হ্যাঁ এই কথা কি ভেঙে যাচ্ছে একটু? হ্যাঁ আচ্ছা, আমি বলছিলাম এখানে তার মানে লিটারেচার রিভিউ যখন শেষ হলো, ঠিক আছে, আপনি মেথোডোলজিতে গেলেন না, ওকে, আপনি চলে গেলেন হচ্ছে এই আপনার ফ্রেমওয়ার্কটা কি সেটা প্রেজেন্ট করে দিলেন, ঠিক আছে। লিটারেচার রিভিউ লাস্টের দিকে এসে আপনার যে ফ্রেমওয়ার্কটা আছে, মনে আছে কি আমাদের ফ্রেমওয়ার্কটা কোথায়? আমি ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, আমি সাউন্ডটা পাচ্ছি না। এই ইসমাইল ভাই কি অবস্থা, মানে সাউন্ড কি অবস্থা আমাদের? স্যার শোনা যাচ্ছে না? যাবে স্যার? ভাই আমি শুনতেছি আপনাকে। সাউন্ড তো বেশ ঝামেলা করতেছিল, এখন কি অবস্থা? এখন একটু ভালো। এটা কিন্তু আমার ব্রডব্যান্ড, ওই যে ব্রডব্যান্ড কিন্তু আসলে মানে মাঝে মাঝে ডিস্টার্ব করে, বিশেষ করে রাতের বেলা ভালো ডিস্টার্ব করে। আচ্ছা, ও সবাই বোধহয় অ্যাক্টিভ থাকে। এখন বুঝতে পারতেছি আপনি একটু, হ্যাঁ আমরা আমি তো ডাইরেক্ট কনক্লুশন এন্ড ফিউচার রিসার্চ এইখানে ছিলেন, আপনি শুরু করেছিলেন। আচ্ছা, তো যেটা হচ্ছে এই দাঁড়ান আমি শেয়ার দিয়ে নেই, নাহলে ওটা দেব না। আচ্ছা, দেখা যাচ্ছে না? এখনো আসেনি আমারটা। আমার মনে হয় আমার নেটটা অনেক স্লো হয়ে গেছে হঠাৎ। আসছে না? আসছে, এবার আসছে। আচ্ছা, যেটা বললাম লিটারেচার রিভিউর পরেই আপনি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা প্রেজেন্ট করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এন্ড প্রপোজড মডেল এইটাই তো লিটারেচার রিভিউ? রাইট রাইট। এখানে তারা লিটারেচার রিভিউ বলে নাই, তারা হেডিং দিয়েছে এটা। এই হেডিং এর আন্ডারেই তো লিটারেচার রিভিউ করছে সে। রাইট রাইট, হ্যাঁ। তার মানে যখন আপনি দেখবেন যে আমরা তো ইন্ট্রোডাকশনের পরে লিটারেচার রিভিউ হবে না, তাই না? হ্যাঁ, সেটা লিখলেও ঠিক আছে।
এটাও লিখলেও ঠিক আছে, হ্যাঁ, মানে আপত্তি করবে না, তবে বেটার আপনি এগুলাকে লিটারেচার রিভিউর আন্ডারে যদি নিয়ে আসেন তাহলে ওই বুঝতে সুবিধা হয়, সবার রিডারদের বুঝতে সুবিধা হয়, সব রিডারদের। হ্যাঁ সেটাই 3.1 এ আমি আমার একটা ভেরিয়েবল নিয়ে আসলাম, 3.2 তে একটা নিয়ে, এইভাবে আমি আলোচনা অপারেশনালাইজেশনটা করে ফেলতে পারি, তাই না? রাইট রাইট রাইট। আচ্ছা, তারপরে ঠিক আছে। যেটা বলছিলাম লিটারেচার রিভিউর পরে যে আলোচনাটা বেশি দরকার সেটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল ইমপ্লিকেশন। এখানে তারা ডিসকাশন দিয়েছে তো, যেটা বলছিলাম এই যে তাহলে কি এই যে ডিসকাশন কনক্লুশনের আগে, হ্যাঁ কনক্লুশনের আগে, কনক্লুশন এন্ড ফিউচার রিসার্চ, হ্যাঁ এই অংশটার আগে আপনি ডিসকাশন না দিয়ে এটাকে যদি দেন হচ্ছে থিওরিটিক্যাল ইমপ্লিকেশনস, ওকে, থিওরিটিক্যাল ইমপ্লিকেশনস, তখন এটা মানে ইয়াটা ভালো, ইমপ্রেশনটা ভালো যাবে আরো। তখন আপনি বললেন যে আসলে আমি ইউটাউট মডেলকে একটু এক্সটেন্ড করেছি, ঠিক আছে, আমার কনটেক্সটে এটাকে রিলেভেন্ট করার জন্য অতিরিক্ত কিছু ভেরিয়েবল দরকার হয়েছে, এজন্য ওগুলি নিয়ে আমি ইউটাউটকে এক্সটেন্ড করেছি। তার মানে ভবিষ্যতে ইআরপি নিয়ে কেউ স্টাডি করতে চাইলে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে আমার এই প্রপোজড মডেলটাকে তারা টেস্ট করতে পারে, এটা ইউজ করে তারা টেস্ট করতে পারে। তো এই হচ্ছে আপনার মানে এখানের গল্প, থিওরিটিক্যাল ইমপ্লিকেশন, ঠিক আছে। আর কনক্লুশনে আপনি বলবেন যে হ্যাঁ আপনার অবজেক্টিভ কি ছিল। কনক্লুশনে মূলত জাস্ট মানে পুরোটা রিমাইন্ডার দেওয়া একটা, যে আসলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করেছি, তারপরে আপনি আপনার মেজর ফাইন্ডিংস যেটা আপনি পেয়েছেন, অর্থাৎ আপনি এই একটা কনসেপচুয়াল মডেল প্রপোজ করেছেন, এটাও হাইলাইট করবেন। তারপরে আপনার মূল কন্ট্রিবিউশনটা কি লিটারেচারে সেটা হাইলাইট করবেন। দেন কোন লিমিটেশন আছে কিনা, লিমিটেশন এবং ফিউচার রিসার্চ, অনেক সময় এগুলা দুইটাকে ব্লেন্ড করে করা হয়, হ্যাঁ এইভাবে করতে পারেন অথবা আলাদা সেকশনে করতে পারেন। তো এই হচ্ছে মূলত এই আপনার কনসেপচুয়াল। ফিউচার রিসার্চ বলতে কি আমার যে হ্যাঁ ফিউচার রিসার্চ বলতে আপনি বলবেন যে এই মডেলটা, ফিউচার রিসার্চ মানে এই এক নাম্বার ফিউচার রিসার্চ হচ্ছে এটাকে এমপিরিক্যালি টেস্ট করা। আপনি বলবেন ফিউচার রিসার্চ ক্যান ইউজ দিস মানে আমার আমি যেটা নিয়ে কাজ কনসেপ্ট হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনিও কিন্তু ফিউচার রিসার্চে আপনার এই কাজে আপনি এটাকে টেস্ট করতে যাচ্ছেন, রাইট? জি রাইট, এই কথাটাই আপনি বলেন, ওইটা রিলেট করেই বলতে হবে। হ্যাঁ ওটা রিলেট করে বল। এই হচ্ছে মূলত পেপারের স্ট্যান্ডার্ড। এখন মেথোডোলজি দেওয়ার আসলে দরকার নেই, এর কারণ হচ্ছে এই আপনার এক একজন এক এক মেথড নিয়ে করতে পারে, হ্যাঁ ভিন্ন মেথডও ইউজ করতে পারে। তো সুতরাং আপনি কি মেথডের কথা বলবেন এখানে, তার একজনের ইউজ করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা মানে কনসেপচুয়াল মডেলের আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি। এটাও কিন্তু আপনার এই ইউটাউট মডেল থেকে আসছে, বুঝছেন? এরাও হাইপোথিসিস ডেভেলপমেন্ট করেছে। হ্যাঁ ওরা হাইপোথিসিস ডেভেলপ করেছে। এটাও তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, রাইট, এটাও কনসেপ্ট। ইন্টেনশন টু ইউজ মোবাইল ব্যাংকিং, ওকে, পারফরম্যান্স এক্সপেক্টেন্সি, এফোর্ট এক্সপেক্টেন্স, সোশ্যাল ইনফ্লুয়েন্স, ফ্যাসিলিটেটিং কন্ডিশন, পারসিভ ক্রেডিবিলিটি। এখন ওই যে ক্রেডিবিলিটিটা ইউটাউটে ছিল না, পয়েন্ট হচ্ছে যেমন ওই যে এখানেও কিন্তু ইউটাউট হাইলাইট করেছে। ব্যাংকাডেশের অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করেছে ব্যাংকাডেশের, কিন্তু এই যে পারসিভ ক্রেডিবিলিটি এটা এই ব্যাংকাডেশের মধ্যে ছিল না, এটা অ্যাড করেছে। কারণ এই ক্রেডিবিলিটি জিনিসটা দরকার মোবাইল ব্যাংকিং এর জন্য, অর্থাৎ তাদের আস্থা আছে কিনা, ট্রাস্ট করে কিনা, ঠিক আছে? ট্রাস্ট করলে এই ইন্টেনশনটা বাড়বে। তো সুতরাং এই ট্রাস্টটা ওই ব্যাংকাডেশের মূল ভেরিয়েবল গুলোর মধ্যে ওইভাবে হাইলাইট করা হয় না।
যেটা এই মডেলে হাইলাইট করা হয়েছে। তো এখন এই অতিরিক্ত আমাকে যেটা করতে হবে, এই শুধু একটা রিলেশনশিপ জাস্টিফাই করলে হয়ে যাচ্ছে, বাকিগুলা তো অলরেডি মডেলের মধ্যে আছে। আচ্ছা, তো এটা সহজ। আর সবগুলো যদি আমি নতুন করে সাজাই, যেটা ফর এক্সাম্পল যে আপনার ক্ষেত্রে হয়েছে যে আমার এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে আমি যেগুলাকে ধরছি এগুলা আসলে কোনো থিওরির মধ্যে আছে কিনা আমি শিওর না, আবার ইন্ডিপেন্ডেন্ট গুলা যেগুলোর মধ্যে আমি নিয়ে কাজ করছি এগুলা কোনো থিওরির মধ্যে আছে কিনা আমি শিওর না, তখন আপনাকে এগুলা জাস্টিফাই করাটা কঠিন হবে। তো শুরুতে মানে দেখতে হবে যে আপনার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে এই আউটকাম ভেরিয়েবল, এই আউটকাম ভেরিয়েবল কোন থিওরিতে ইউজ করা হয়েছে কিনা, তাহলে কাজটা আপনার অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন খুঁজবেন হচ্ছে এই আউটকাম ভেরিয়েবলটা কোন কোন থিওরিতে ইউজ করা হয়েছে। তখন দেখেন ফ্যাক্টর গুলি তারা অ্যান্টিসিডেন্টস গুলা কি কি অ্যান্টিসিডেন্টস তারা ইউজ করেছে, ওখানে আপনি যেটা চাচ্ছেন সেটা আছে কিনা। যদি পেয়ে যান তাহলে তো আপনার অনেকটা কাজ। অ্যান্টিসিডেন্ট গুলা মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে। রাইট। ঠিক আছে, আর আউটকাম হচ্ছে আমার ওই জায়গাটা আউটকাম মানে ডিপেন্ডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমার ওই যে ওখানে একটু হচ্ছে যে আমার থিওরি থেকে থিওরির যে ফ্যাক্টরস গুলা কিংবা অ্যাট্রিবিউটস গুলা, যে লিডারশিপ অ্যাট্রিবিউটস গুলা, সেটা থেকে আমার গুড প্র্যাকটিস আসছে নাকি গুড প্র্যাকটিস থেকে আমি আমার থিওরিতে আমি তো রাইট। হ্যাঁ দেখছেন, এখন কিন্তু ওই যে আমরা বললাম ডাজ ইট লজিক্যাল, ডাজ ইট রেশনাল। হ্যাঁ, সো এটাকে মূলত থিওরি দিয়ে জাস্টিফাই করতে হয় আর কি। এমন হইতে পারে যে আপনি এখন যে ফ্রেমওয়ার্ক নিয়েছেন এখন হয়তো সেই ফ্রেমওয়ার্ক হয়তো চেঞ্জ করতে হবে ফর এক্সাম্পল। হ্যাঁ, আপনি যদি না, আমি একটু চিন্তা করে দেখি, সেটাই দরকার হলে আপনার সাথে আমি একটু চিন্তা করে আবার আপনার সাথে আমি একটু মোবাইলে পরে কথা বলবো। শিওর। আমি তো লিখছি জিনিসটা। স্যার হ্যাঁ, আমারটা তো অ্যাডপশন এন্ড ইফেক্ট দুইটা। এটা ইয়াকুবু ইয়েটেল মডেল 1995 কানাডাতে ওনারা ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ এর একটা মডেল দিয়েছে 1995 সালে।